সাদা পোশাকে এসপি ম্যাডাম কাপড় কিনতে পৌঁছালেন। তখন সেখানে এমন কিছু ঘটল যে দোকানদার পুলিশ ডেকে নিল। সততা এবং সত্যের পথ সবসময় সহজ হয় না। সমাজে কিছু মানুষ নিজের স্বার্থের জন্য নিয়মকানুনকে তোয়াক্কা না করে অন্যায্য পথ অবলম্বন করে এবং অনেক সময় তারা সত্যের গলা টিপে ধরার চেষ্টাও করে। কিন্তু যখন কোনো নির্ভীক ও ন্যায়পরায়ণ ব্যক্তি তাদের সামনে দাঁড়ায়, তখন পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এই গল্পটি উত্তরপ্রদেশের একটি শহর কৌশাম্বীনগরের নতুন পুলিশ সুপার আরতি সিংয়ের, যিনি নিজের কর্তব্য ও সততার জন্য পরিচিত ছিলেন। তার নামে অপরাধীদের মধ্যে আতঙ্ক ছিল, কিন্তু তিনি নিজের সাদাসিধে জীবনযাপন ও ন্যায়পরায়ণতার কারণে সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একদিন নিজের ব্যস্ত রুটিন থেকে সময় বের করে এসপি আরতি সিং তার ভাইয়ের বিয়ের জন্য বাজারে কাপড় কিনতে গেলেন। তিনি সাধারণ পোশাকে ছিলেন, যাতে কোনো বিশেষ পরিচয় ছাড়াই সাধারণ নাগরিকের মতো কেনাকাটা করতে পারেন। কিন্তু একটি ছোট কেনাকাটা তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিল যা তিনি কল্পনাও করেননি। একটি নামী দোকান থেকে কেনা শাড়িতে খুঁত নজরে এলো। যখন তিনি সেটি ফেরত দেওয়ার চেষ্টা করলেন, তখন দোকানদার কেবল টাকা ফেরত দিতেই অস্বীকার করল না, বরং তাকে হুমকিও দিয়ে দিল। সে বলল, যদি বেশি তর্ক করো তবে পুলিশ ডেকে তোমাকে জেলের ভেতরে ঢুকিয়ে দেব। এখন প্রশ্ন ছিল যে যখন খোদ আইন রক্ষাকারী একজন মহিলা কর্মকর্তাকে এই ধরনের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, তখন সাধারণ মানুষের সঙ্গে কি হতো? এই ঘটনাটি কেবল একজন মহিলা কর্মকর্তার পরীক্ষাই নিল না, বরং পুরো পুলিশ প্রশাসন এবং সমাজে ছড়িয়ে থাকা দুর্নীতির ওপরও প্রশ্ন তুলে দিল। আসল বিষয়টি ছিল এই: উত্তরপ্রদেশের কৌশাম্বীনগরে একজন নতুন পুলিশ সুপার এসপি আরতি সিংয়ের নিয়োগ হয়েছিল। তিনি নিজের সৎ ও নিরপেক্ষ সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। যেখানেই যেতেন সেখানে নিজের কর্তব্যনিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করে নিতেন। তার কাজ করার ধরন ছিল একেবারেই আলাদা, কোনো বৈষম্য ছাড়াই ন্যায় বিচার করা এবং জনগণের মঙ্গলের জন্য তৎপর থাকা। তার সততার চর্চা দূর দূরান্তে ছড়িয়েছিল। এসপি আরতি সিং তখন শহরে নিজের দায়িত্বভার সামলেছেন মাত্র। ঠিক তার পরের দিনই তার ছোট ভাই অজয় তার সঙ্গে দেখা করতে চলে এলো। অজয় খুব খুশি ছিল, কারণ তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং সে চেয়েছিল যে তার দিদি বিয়েতে উপস্থিত থেকে তার খুশিতে সামিল হোক। একথা শুনে অজয় খুব খুশি হয়ে গেল। সে দিদিকে ধন্যবাদ জানিয়ে বলল, তাহলে পাক্কা তো? এখন আপনি আর কোনো বাহানা দেবেন না কিন্তু? আরতি হাসিমুখে মাথা নাড়লেন। একেবারেই পাক্কা। এবার যাও আর বিয়ের প্রস্তুতি সম্পন্ন করো। অজয় সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু আরতি এটা ভেবে চিন্তিত হচ্ছিলেন যে নিজের ব্যস্ত রুটিনে বিয়ের জন্য সময় বের করা তার জন্য কতটা কঠিন হবে। পরের দিন সকাল হতেই আরতি সিং বিয়েতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। তিনি ভাবলেন, বিয়েতে যাচ্ছি যখন, তখন ভালো পোশাক পরা উচিত। একটি নতুন শাড়ি কিনে নিই। তিনি তার সরকারি গাড়ি ব্যবহার করতে চাইলেন না, কারণ তিনি চেয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে এবং তিনি সাধারণ নাগরিকের মতো বাজারে কেনাকাটা করতে পারেন। তাই তিনি নিজের ব্যক্তিগত গাড়ি নিলেন এবং সাধারণ পোশাকে বাজারে বেরিয়ে পড়লেন। শহরের সবচেয়ে বড় বাজারে পৌঁছে তিনি অনেক দোকানে শাড়ি দেখলেন। এক এক করে দোকান ঘুরলেন, কিন্তু তার কোনো শাড়ি পছন্দ হল না। তিনি চেয়েছিলেন বিশেষ এবং সুন্দর কিছু কিনতে, যা বিয়ের অনুষ্ঠানের জন্য উপযুক্ত হয়। কয়েক ঘন্টা বাজারে ঘোরার পর তিনি প্রিয়াঙ্কা শাড়ি ভাণ্ডার নামক একটি নামী দোকানে পৌঁছলেন। এটি শহরের বিখ্যাত দোকানগুলোর একটি ছিল এবং সেখানে সব ধরনের শাড়ি পাওয়া যেত। দোকানে ঢুকতেই একজন সেলসম্যান তাকে স্বাগত জানালো এবং জিজ্ঞেস করল, ম্যাডাম, কেমন শাড়ি চাই? আরতি জবাব দিলেন, কোনো ভালো বিয়ের অনুষ্ঠানে পরার মতো শাড়ি দেখান। সেলসম্যান একে একে আলাদা আলাদা ডিজাইনের শাড়ি দেখাতে শুরু করল। তিনি অনেক শাড়ি মন দিয়ে দেখছিলেন। কিছু পছন্দ হচ্ছিল, কিন্তু খুব একটা বিশেষ কিছু মনে হচ্ছিল না। প্রায় আধ ঘন্টা ধরে শাড়ি দেখার পর অবশেষে একটি সুন্দর লাল রঙের শাড়ি তার নজর কাড়ল। এটি খুব চমৎকার ছিল। এতে সোনালি জরির সূক্ষ্ম কাজ করা ছিল এবং এর উজ্জ্বলতা ছিল দেখার মতো। আরতির এই শাড়িটি খুব পছন্দ হলো এবং তিনি দোকানদারের কাছে দাম জানতে চাইলেন। দোকানদার আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল, ম্যাডাম, আমাদের দোকানে সব জিনিসের একটি নির্দিষ্ট দাম থাকে। বাইরে বোর্ডেও লেখা আছে ফিক্সড প্রাইস। এই শাড়িটির দাম ৭,০০০ টাকা। আরতি শাড়িটি পছন্দ হয়ে গিয়েছিল, তাই তিনি খুব একটা দরদাম করলেন না এবং ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে দিলেন। দোকানদার টাকা গুনে নিজের কাছে রেখে দিল এবং শাড়িটি প্যাক করে তাকে দিয়ে দিল। আরতি শাড়ির প্যাকেটটি নিলেন এবং দোকান থেকে বেরিয়ে গেলেন। তার এই ভেবে খুশি লাগছিল যে তিনি নিজের পছন্দের শাড়ি কিনে নিয়েছেন। এবার তিনি অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে এগিয়ে গেলেন।
আরতির সেই মুহূর্তে ধারণা ছিল না যে এই সাধারণ কেনাকাটাটি ভবিষ্যতে তার জন্য কত বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বাজারে এগিয়ে যাওয়ার সময় যখন তিনি অন্য দোকানে কিছু জিনিস কিনছিলেন, তখন হঠাৎ তার শাড়ির প্যাকেটটি নিচে পড়ে গেল এবং শাড়িটি বাইরে বেরিয়ে এলো। যখনই তার নজর শাড়ির ওপর পড়ল, তার মুখের রং বদলে গেল। তিনি খুঁটিয়ে দেখলেন শাড়িতে অনেক জায়গায় সুতোর গুচ্ছ ছিল, যেগুলোকে সাধারণত খাসর ত্রুটি বলা হয়। এটি দেখে তিনি চমকে উঠলেন। আরে, এ তো খারাপ শাড়ি! এত দামি শাড়িতে এত বড় ত্রুটি কিভাবে হতে পারে, তিনি ভাবলেন। এবার তার মনে প্রশ্ন জাগতে শুরু করল, দোকানদার কি জেনে শুনে তাকে এই শাড়িটি বিক্রি করেছে? এটি কি তার সঙ্গে কোনো জালিয়াতি ছিল? আরতি সিংয়ের মাথায় তখন একটাই কথা চলছিল, আমাকে অবিলম্বে এই শাড়িটি ফেরত দিতে হবে। তিনি সময় নষ্ট না করে প্রিয়াঙ্কা শাড়ি ভাণ্ডারের দিকে ফিরে চললেন, কিন্তু তার ধারণা ছিল না যে এখন যা ঘটতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা হবে। এসপি আরতি সিং যখন পুনরায় সুরেশ শাড়ি ভাণ্ডারে পৌঁছালেন, তখন তার মন শান্ত ছিল, কিন্তু চোখে ছিল সত্যের তেজ। তিনি কোনো তাড়াহুড়ো না করে দোকানদারকে বললেন, আঙ্কেলজি, এই শাড়িটি রাখুন এবং আমাকে এর বদলে অন্য কোনো শাড়ি দিয়ে দিন। দোকানদার প্রথমে অনিচ্ছা সত্ত্বেও শাড়িটি দেখল, তারপর তার ত্রুটিগুলোর দিকে খেয়াল করল। সে ভ্রু কুঁচকে এবং একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ম্যাডাম, আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই যে আমরা শাড়ি ফেরত নিই, তবে বদলানোর সুবিধা দিতে পারি। আপনি অন্য শাড়ি পছন্দ করে নিতে পারেন। আরতি ভাবলেন যে ঠিক আছে, যদি ভালো শাড়ি পাওয়া যায় তবে কোনো ব্যাপার না। তিনি দোকানে রাখা আলাদা আলাদা শাড়িগুলো মন দিয়ে দেখতে শুরু করলেন। অনেক শাড়ি স্পর্শ করলেন, তাদের রং এবং ডিজাইন দেখলেন, কিন্তু তার কোনোটি পছন্দ হলো না। প্রায় আধ ঘন্টা পর্যন্ত তিনি দোকানে শাড়ি খুঁজলেন, কিন্তু মনের মতো কিছু পেলেন না। টাকা ফেরত পাওয়ার দাবি এবং দোকানদারের একগুঁয়ে মনোভাব যখন দেখা গেল, তখন তিনি দোকানদারকে বললেন, আঙ্কেলজি, আপনার দোকানের কোনো শাড়িই আমার পছন্দ হচ্ছে না। আপনি এক কাজ করুন, আমাকে টাকা ফেরত দিয়ে দিন। আমি অন্য কোনো দোকান থেকে আমার পছন্দের শাড়ি নিয়ে নেব। দোকানদারের মুখ কঠোর হয়ে গেল। সে মাথা নাড়িয়ে কাউন্টারের পেছনে লাগানো একটি ছোট বোর্ডের দিকে ইশারা করল, যাতে বড় অক্ষরে লেখা ছিল, বিক্রিত মাল ফেরত হবে না, কেবল বদলানো যাবে। আরতি অবাক হয়ে সেই বোর্ডটি পড়লেন এবং দোকানদারকে বললেন, আঙ্কেল, ঠিক আছে যে এটা আপনার নিয়ম, কিন্তু এটা দেখুন যে শাড়িটি খারাপ বেরিয়েছে, এতে অনেক জায়গায় সুতো উঠে আছে। এটা আমার ভুল নয়, বরং আপনার ভুল। তবে কি এটা সঠিক হবে যে গ্রাহককে খারাপ মাল দেওয়া হবে এবং তারপর তাকে জোর করে বহলামোর কথা বলা হবে? কিন্তু দোকানদার তার কথা কানে না তুলে শক্ত গলায় বলল, ম্যাডাম, বেশি তর্ক করবেন না, আমাদের এখানকার এটাই নিয়ম এবং আমরা এটা ভাঙতে পারি না। আরতির কাছে এটি খুব অদ্ভুত মনে হল। তিনি আবার বোঝানোর চেষ্টা করলেন, দেখুন, আমি এটা বাড়িতেও নিয়ে যাইনি, আমি শুধু পাশের দোকান পর্যন্ত গিয়েছিলাম, আর সেখানেই আমার এতে ত্রুটি নজরে এলো। যদি আমি এটা 2-3 দিন পর ফেরত দিতাম তবে আপনার কথা ঠিক হতো, কিন্তু এটা তো এখনও আপনার দোকান থেকে কেনা মালই, এটা ফেরত নিতে সমস্যা কি? কিন্তু দোকানদার নিজা সিদ্ধান্তে অনড় ছিল। সে মাথা নাড়িয়ে বলল, ম্যাডাম, এই শাড়ি ফেরত হবে না, আপনি যাই করেন না কেন। ততক্ষণে আরতি বুঝে গিয়েছিলেন যে এই দোকানদার অকারণে হটকারিতা দেখাচ্ছে। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং কড়া গলায় বললেন, না, এই শাড়ি আপনাকে ফেরত নিতেই হবে, নতুবা আমি এখান থেকে যাচ্ছি না। এই বলে তিনি দোকানের এক কোণে বসে পড়লেন এবং দোকানদারকে পুনরায় অনুরোধ করতে লাগলেন, আপনি গ্রাহকের সঙ্গে এমন অন্যায় করতে পারেন না, আমার টাকা আমার ফেরত চাই। দোকানদার এটি দেখে বিরক্ত হয়ে গেল। সে চাইল না যে তার দোকানে কোনো মহিলা বসে এই ধরনের ঝামেলা করুক, কারণ এতে তার সুনামের উপর প্রভাব পড়তে পারত। কিন্তু তবুও সে নিজের জেদ বজায় রাখল। যখন দোকানদার বুঝতে পারল যে এই মহিলা এত সহজে যাওয়ার নন, তখন সে রেগে গিয়ে বলল, দেখুন ম্যাডাম, হয় আপনি এখান থেকে শান্তভাবে চলে যান, নতুবা আমি পুলিশ ডেকে নেব। যদি বেশি জেদ করেন তবে পুলিশ আপনাকে ভেতরে ঢুকিয়ে দেবে। আরতি একে শুনে হেসে ফেললেন। তিনি হালকা করে হাসলেন এবং খুব শান্তভাবে বললেন, ঠিক আছে, পুলিশকেই ডেকে নিন, তারাই এসে সিদ্ধান্ত নেবে যে আমি টাকা ফেরত পাব কিনা। এবার দোকানদারের মনে হলো যে পুলিশ ডাকলে বিষয়টি তার পক্ষে যাবে এবং এই মহিলা ভয় পেয়ে চলে যাবেন। সে ঝটপট ফোন বের করল এবং কাছের থানায় কল করে দিল। আরতির মনে এই বিশ্বাস ছিল যে পুলিশ আসা মাত্রই তাকে চিনে ফেলবে এবং তারপর বিষয়টি তখনই মিটে যাবে। কিন্তু সত্যি কি তেমনটা হতে চলেছিল? বন্ধুরা, এখন এই সাধারণ দেখতে ঘটনাটি একটি বড় রূপ নিয়ে নিল। এই বিষয়ের ধারণা দোকানদারেরও ছিল না এবং সেখানে উপস্থিত অন্য গ্রাহকদেরও ছিল না যে এই মহিলা কোনো সাধারণ গ্রাহক নন, বরং কৌসাম্বী নগরের এসপি আরতি সিং।
এসপি আরতি সিং দোকানে শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু তার মনে একটি কৌতূহল ছিল। দেখা যাক পুলিশ সদস্যরা এই বিষয়টি কিভাবে সামলান। তিনি তখন পর্যন্ত নিজের পরিচয় প্রকাশ করেননি, কারণ তিনি দেখতে চাইতেছিলেন যে পুলিশ নিজের কর্তব্য পালন করে কিনা। তার পুরো বিশ্বাস ছিল যে পুলিশ পৌঁছানো মাত্রই তাকে চিনে ফেলবে এবং তার পক্ষেই সিদ্ধান্ত হবে। কয়েক মিনিট পরেই পুলিশের গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ালো। সেখান থেকে দারোগা হরনাম সিং এবং দুজন কনস্টেবল নামলেন। দারোগা ভারী শরীর এবং দাপকে চালের সঙ্গে দোকানের ভেতরে এলো এবং দোকানদারের কাছে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে, কিসের অভিযোগ? দারোগা গম্ভীর গলায় জিজ্ঞেস করল। দোকানদার তৎক্ষণাৎ তার কাছে গেল এবং তাকে একপাশে নিয়ে গিয়ে কানে কানে কিছু বলতে লাগল। কিছুক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে নিচু স্বরে কথা হলো, আর তারপর দোকানদার চুপি সারে দারোগার পকেটে কিছু টাকা গুজে দিল। এসপি আরতি সিং এসব দেখছিলেন। এবার তিনি বুঝে গেলেন যে বিষয়টি সঠিক পথে মিটবে না। এবার দারোগা এসপি আরতি সিংয়ের দিকে ফিরল। সে খুব রেগে থাকার নাটক করে বলল, দেখুন ম্যাডাম, আপনাকে শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু তবুও এই ধরনের ঝামেলা করছেন। যখন দোকানে পরিষ্কার লেখা আছে যে বিক্রিত মাল ফেরত হবে না, তখন আপনি কেন ঝগড়া করছেন? এসপি আরতি সিং এটি শুনে ভীষণ আঘাত পেলেন। তবে কি এই পুলিশগুলো সত্য না জেনেই কেবল দোকানদারের কথা অনুযায়ী ব্যবস্থা নিতে এসেছে? তিনি ধৈর্য ধরে বললেন, সাহেব, শাড়িতে ত্রুটি আছে। দোকানদারের হয় এটা ফেরত নেওয়া উচিত অথবা টাকা ফেরত দেওয়া উচিত। দোকানদার মাঝখানে লাফিয়ে পড়ে বলল, সাহেব, আমি ওনাকে ভালোভাবে শাড়ি দেখিয়ে বিক্রি করেছিলাম। এখন উনি ফেরত এসেছেন, হতে পারে শাড়ি বদলে ফেলেছেন। উনি আমাকে ঠকানোর চেষ্টা করছেন। এসপি আরতি সিং এটি শুনে খুব রাগ করলেন, কিন্তু নিজেকে সংযত রাখলেন। তিনি দারোগার দিকে তাকিয়ে বললেন, সাহেব, এটি সেই শাড়ি, আর এটি এই দোকানেরই ব্যাগ। যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে পারেন, এতে সত্য সামনে চলে আসবে। কিন্তু দারোগা যে আগে থেকেই ঘুষ খেয়ে নিয়েছিল, সে বিষয়টি যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়ার মুডে ছিল। সে উঁচু গলায় বলল, আপনি বেশি বকবক করবেন না। হতে পারে যে আপনি শাড়ি বদলে ফেলেছেন, যেমনটা দোকানদার বলছে। আর যদি আপনি বেশি বিরক্ত করেন তবে আমাকে আপনাকে গ্রেফতার করতে হবে। এটি শুনে এসপি আরতি সিংয়ের মুখ কঠোর হয়ে গেল, কিন্তু তিনি এখনও দেখতে চাইলেন যে বিষয় কত দূর পর্যন্ত যায়। তিনি সরাসরি দারোগার চোখের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে সাহেব, যদি এমনই হয় তবে আপনি আমাকে গ্রেফতার করুন। আমিও দেখতে চাই যে আপনি আমাকে বিনা কারণে কিসের ভিত্তিতে গ্রেফতার করতে পারেন। দারোগা এই কথা আশা করেনি। সে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে নিজের হাবিলদারকে বলল, একে ধরে জিপে বসাও আর থানায় নিয়ে চলো। এখন পরিবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন চুপচাপ এসব দেখছিল, কিন্তু পুলিশের ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। যখনই কনস্টেবলরা এগিয়ে এলো, এসপি আরতি সিং এক হাত তুলে তাদের থামিয়ে দিলেন। তিনি খুব শান্ত কিন্তু শক্ত স্বরে বললেন, থামুন। আপনারা কি এটুকুও জানেন না যে কোনো মহিলাকে গ্রেফতার করার জন্য মহিলা পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক? মহিলা কনস্টেবল ছাড়া আপনারা আমাকে গ্রেফতার করতে পারেন না। এবার দারোগা দোটানায় পড়ে গেল। সে নিজেকে আইনের বড় পণ্ডিত মনে করত, কিন্তু এই মহিলা তো তার চেয়েও বেশি জানাশোনা বেরোল। দারোগা হরনাম সিং আগে থেকেই রেগেছিল, কিন্তু যখন এসপি আরতি সিং আইনের সঠিক উল্লেখ করে তাকে থামালেন, তখন সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার মনে হল যে এই মহিলা তার ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যদিও ততক্ষণে সেখানে বেশ ভিড় জমে গিয়েছিল। এখন এই মেয়ে ছেলেটাকে শিক্ষা দিতেই হবে। দারোগার আগে বিড়বিড় করতে করতে সঙ্গে সঙ্গে তার ফোর্স ডেকে নিল। কিছুক্ষণ পরেই একটি পুলিশের জিপ এলো, যাতে দুজন মহিলা কনস্টেবলও ছিল। মহিলা কনস্টেবল পৌঁছানো মাত্রই দারোগা আদেশ দিল, একে এখনই গ্রেফতার করো আর জিপে বসিয়ে দাও। মহিলা কনস্টেবলরা এগিয়ে এসে এসপি আরতি সিংয়ের কাঁধ ধরার চেষ্টা করল, কিন্তু তিনি কোনো বিরোধিতা ছাড়াই নিজে জিপে গিয়ে বসে পড়লেন। তার মুখে একটি অদ্ভুত হাসি ছিল। চলো দেখি এই লোকগুলো এখন কি করে, তিনি মনে মনে ভাবলেন। বাজারে উপস্থিত মানুষজন এসব দেখছিল, কিন্তু পুলিশের বিরুদ্ধে কথা বলার সাহস কারোরই ছিল না। সবাই মনে মনে ভাবছিল যে পুলিশ কোনো নির্দোষকে হেনস্থা করছে, কিন্তু ভয়ে কেউ আওয়াজ তুলছিল না। যখন খোদ পুলিশরাই অন্যায় করছে, তখন জনগণ কি করবে? কেউ একজন নিচু স্বরে বিড়বিড় করল। থানায় পৌঁছানো মাত্রই দারোগা কনস্টেবলদের আদেশ দিল, একে লকআপে ঢুকিয়ে দাও, এবারে বুঝবে আইন কি জিনিস। এসপি আরতি সিংকে থানার ভেতরে আনা হলো এবং সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীরা তাকে সন্দেহের নজরে দেখল। কিন্তু তখনই একজন পুলিশকর্মী তাকে চিনে ফেলল, আরে এ তো এসপি ম্যাডাম।
এটি সেই পুলিশকর্মীই ছিল যে কয়েকদিন আগেই এসপি আরতি সিংয়ের সঙ্গে কাজ করেছিল এবং তার সততার গল্প শুনেছিল। কিন্তু এসপি আরতি সিং সেই পুলিশকর্মীকে চোখের ইশারায় চুপ থাকতে বললেন। সে বুঝে গেল যে এসপি সাহিবা এখনও খেলাটি চালিয়ে যেতে চান। দারোগা তখনও নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় ছিল। সে জোরে বলল, আমরা কোনো ভুল করিনি, এই মহিলা আমাদের আইন শেখাচ্ছিল, তাই একে শিক্ষা দেওয়ার জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এক রাত হাজতে থাকবে তো এও বুঝে যাবে যে নিয়মকানুন কি জিনিস। এটি শুনে এসপি আরতি সিং হাসলেন। চলো দেখি তুমি কিভাবে আইন প্রয়োগ করো। তিনি ভাবলেন। দারোগা ইশারা করল এবং এসপি আরতি সিংকে লকআপে ঢুকিয়ে দেওয়া হলো। এখন তুমি এখানেই থাকবে, আর যদি বেশি কথা বলো তবে আমি মহিলা কনস্টেবলদের দিয়ে তোমার ভালো করে মেরামত করাবো। দারোগা গর্জে উঠল। এসপি আরতি সিং তো চোখের দিকে তাকিয়ে জবাব দিলেন, যদি সাহস থাকে তবে করে দেখাও। দারোগা এটি শুনে আরও রেগে গেল। সে মহিলা কনস্টেবলদের আদেশ দিল, একে শিক্ষা দিয়ে দাও। মহিলা কনস্টেবলরা আদেশ মেনে লকআপের দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু যেই তারা ভেতরে ঢুকতে যাবে এসপি আরতি সিং নিজের পকেট থেকে আইডি কার্ড বের করলেন এবং তাদের দেখালেন। খবরদার, এক পাও যদি এগিয়েছ তবে তোমাদের চাকরিও যেতে পারে। আইডি কার্ড দেখা মাত্রই মহিলা কনস্টেবলরা চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে এসপি আরতি সিংকে জোরদার স্যালিউট দিল। এখন দারোগা পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ কনস্টেবলদের ব্যবহার কেন বদলে গেল। এ কী করছো তোমরা? একে শিক্ষা দিতে বলেছিলাম, স্যালিউট করতে নয়। তখনই পেছন থেকে সেই পুলিশকর্মী এগিয়ে এলো যে আগেই এসপি সাহিবাকে চিনে ফেলেছিল। সে সবার সামনে ঘোষণা করল, সাহেব, ইনি কোনো সাধারণ মহিলা নন, ইনি আমাদের নতুন এসপি ম্যাডাম আরতি সিং। দারোগার অবস্থা খারাপ এবং তার শাস্তি নিশ্চিত। একথা শোনামাত্রই পুরো থানা স্তব্ধ হয়ে গেল। যে পুলিশকর্মীরা এতক্ষণ এসপি সাহিবাকে উপেক্ষা করছিল তারাও থতমত খেয়ে গেল। দারোগার অবস্থা দেখার মতো ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপালে ঘাম দেখা দিল। এসপি আরতি সিং ধীরে ধীরে লকআপের দরজা খুললেন এবং বাইরে বেরিয়ে এলেন। এখন তার চোখে সেই কঠোরতা ছিল যা একজন কর্তব্যনিষ্ঠ কর্মকর্তার থাকা উচিত। তিনি দারোগার দিক তাকালেন এবং কড়া গলায় বললেন, তাহলে তুমি আমাকে আইন শেখাচ্ছিলে, এবার বলো আইন কি বলে যখন খোদ আইনের রক্ষকরাই অপরাধীদের মতো কাজ করে? দারোগা কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। দারোগা হরনাম সিং যে এতক্ষণ দম্ভ দেখাচ্ছিল সে পুরোপুরি ভেঙে পড়ল। সে কাঁপতে কাঁপতে এসপি আরতি সিংয়ের সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগল। ম্যাডাম, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ভবিষ্যতে এমন কিছু আর হবে না। কিন্তু এসপি আরতি সিং তাকে কঠোর ভাষায় জবাব দিলেন, না, তুমি কোনো ভুল করনি, বরং গুনাহ করেছ। তুমি নিজের পদের অপব্যবহার করেছ, ঘুষ নিয়েছ এবং নির্দোষকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছ। তুমি সততা দেখিয়েছ, কিন্তু সেটা ছিল কেবল ঘুষখোরির প্রতি, নিজের কর্তব্যের প্রতি নয়। দারোগার চোখ লজ্জায় নত হয়ে গেল। সে মাটির দিকে তাকাতে লাগল, কিন্তু এখন তার কাছে কোনো অজুহাত ছিল না। এসপি সাহিবার বুদ্ধিদীপ্ত কৌশল আর তথ্যপ্রমাণ জোগাড়ের পরিকল্পনা। এসপি সিং তৎক্ষণাৎ তার উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন করলেন এবং পুরো ঘটনা জানালেন। স্যার, এই দারোগা হরনাম সিং পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এবং এর ওপর এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ফোনে উচ্চপদস্থ কর্মকর্তার শক্ত গলা শোনা গেল, ম্যাডাম, একে একদম ছাড়বেন না, এই ধরনের লোকেদের শিক্ষা দেওয়া খুব জরুরি, আমরা এখনই এর ওপর ব্যবস্থা নিচ্ছি। এটি শুনে এসপি আরতি সিং কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর হঠাৎ তার দোকানদারের দেওয়া হুমকির কথা মনে পড়ল। এই দোকান সিসিটিভি ক্যামেরায় সুসজ্জিত, আমাদের প্রতিটি মুভমেন্ট রেকর্ড হয়, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তিনি মনে মনে ভাবলেন। দোকানদারের কাছে পৌঁছানো এবং তার সত্য উন্মোচন করা। এসপি সাহিবা তৎক্ষণাৎ পুলিশ টিম নিয়ে প্রিয়াঙ্কা শাড়ি সেন্টারে পৌঁছালেন। সেখানে তখনও কিছু মানুষ উপস্থিত ছিল যারা আগের ঘটনাটি দেখেছিল। তিনি দোকানদারকে সরাসরি বললেন, আমাদের তোমার দোকানের সিসিটিভি ফুটেজের প্রয়োজন। আমরা জানতে পেরেছি যে তুমি পুলিশকে ঘুষ দিয়েছিলে এবং গ্রাহকদের সঙ্গে জালিয়াতি করো। এখন এই ফুটেজ আমাদের কাছে থাকলে পুরো সত্য সবার সামনে চলে আসবে। যেই দোকানদার এটি শুনল তার মুখের রং উড়ে গেল। সে থর থর করে কাঁপতে লাগল এবং হাত জোর করে বলতে লাগল, ম্যাডাম, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে আপনি কোনো বড় কর্মকর্তা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভবিষ্যতে এমনটা আর কখনো করব না। ততক্ষণে ভিড় জমে গিয়েছিল। সমস্ত মানুষ দোকানদারের অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছিল। এসপি সাহিবা কোনো দেরি করলেন না এবং দোকানদারের কাছে রেকর্ডিং চাইলেন।
দোকানদার ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে কম্পিউটার অন করল এবং সিসিটিভি ফুটেজ দেখাতে লাগল। ফুটেজ চলা মাত্রই তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ১. দোকানদার জেনে শুনে খারাপ শাড়ি দিয়েছিল। ২. দোকানদার দারোগাকে ঘুষ দিয়েছিল। ৩. পুলিশ সদস্যরা কিভাবে কোনো তদন্ত ছাড়াই এসপি সাহিবাকে দোষী সাব্যস্ত করেছিল। এই ফুটেজ এখন সবচেয়ে বড় প্রমাণ ছিল। দোকানদারের ক্ষমা এবং বড় পরিবর্তন। দোকানদার পুরোপুরি হার মেনে নিয়েছিল। সে হাত জোর করে বলল, ম্যাডাম, আমি খুব বড় ভুল করেছি। এটি সংশোধনের জন্য যা করতে হবে আমি তা করতে রাজি আছি। এসপি সাহিবা কড়া গলায় বললেন, তোমার ভুল শুধু আমার সঙ্গে নয়, বরং প্রতিটি গ্রাহকের সঙ্গে ছিল। মানুষের সঙ্গে সততার সঙ্গে ব্যবহার করো, কারণ গ্রাহকই তোমার ব্যবসার ভিত্তি। এরপর দোকানদার তার দোকানে লাগানো সেই কাগজটি, যাতে লেখা ছিল বিক্রিত মাল ফেরত হবে না, সেটি ছিঁড়ে ফেলে দিল এবং হাত জোর করে শপথ নিল, আজ থেকে আমার দোকানে কোনো গ্রাহকের সঙ্গে প্রতারণা হবে না। এবার এসপি সাহিবা নিজের টিমের সঙ্গে থানায় গিয়ে দারোগা এবং সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে রিপোর্ট নথিভুক্ত করলেন। যখন উচ্চপদস্থ কর্মকর্তারা পৌঁছলেন, তখন এসপি সাহিবা তাদের সিসিটিভি ফুটেজ দেখালেন। এটি দেখা মাত্রই তারা তৎক্ষণাৎ দারোগা হরনাম সিংকে সাসপেন্ড করে দিলেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই দারোগার ওপর দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হল এবং তাকে জেলে পাঠিয়ে দেয়া হল। এখন পুরো শহরে এই ঘটনাটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মানুষের বিশ্বাস জন্মাল যে যদি কোনো কর্মকর্তা সৎ হন, তবে সমাজে পরিবর্তন আনা সম্ভব। এসপি আরতি সিং নিজের কাজ সম্পন্ন করলেন এবং সেই শাড়ি ফেরত পাওয়ার বদলে একটি নতুন শাড়ি কিনে নিজের ভাইয়ের বিয়ের জন্য রওনা হলেন। যখন তিনি বিয়েতে পৌঁছলেন, তখন তার ভাই জিজ্ঞেস করল, দিদি, আপনার এত দেরি কেন হলো? আরতি সিং হাসলেন এবং পুরো ঘটনা নিজের ভাইকে শোনালেন। অজয় গর্বের সঙ্গে বলল, আপনার সততা এবং সাহসকে স্যালিউট জানাই দিদি। আপনার জন্য এখন অনেক মানুষ ন্যায়ের উপর ভরসা করবে। এসপি আরতি সিং হাসি মুখে বললেন, আমি একা সবাইকে বদলে দিতে পারবো না, কিন্তু যেখানেই থাকব সেখানে উন্নতির চেষ্টা অবশ্যই করব। সেই দিন থেকে কৌসাম্বী নগরে কোনো পুলিশকর্মী ঘুষ নেবার আগে ১০০ বার ভাবতে লাগল, কারণ এখন সেখানে সৎ এসপি আরতি সিংয়ের নজর ছিল। যদি আমরা আমাদের কাজে সত্য ও সততার সঙ্গে দাঁড়িয়ে থাকি, তবে অন্যায় কখনো টিকতে পারে না। এসপি আরতি সিং কর্তৃক দুর্নীতিগ্রস্ত পুলিশ এবং দোকানদারকে উন্মোচন করার ঘটনা পুরো কৌসাম্বী নগরে ছড়িয়ে পড়ল। খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শিরোনামে উঠে এলো, যার ফলে মানুষ সচেতন হল। ঘটনার পর পুলিশ বিভাগে তোলপাড় শুরু হলো এবং কর্মকর্তারা এখন ঘুষ নিতে ভয় পেতে লাগলেন। এসপি আরতি সিং পুলিশ কর্মীদের সতর্ক করে দিলেন যে যদি কেউ দুর্নীতি করে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সেই দোকানদারও নিজের নিয়ম বদলালো এবং এখন গ্রাহকদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিল। দোকানের বাইরে নতুন বোর্ড লাগানো হলো, বিক্রিত মাল বদলানো বা ফেরত নেওয়া হবে। এখন মানুষ নিজের অধিকারের প্রতি আরও সজাগ হয়ে উঠল এবং অসৎ দোকানদার ও ঘুষখোর পুলিশদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করল। তিনি সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যতেও তিনি প্রতিটি বাজার এবং সরকারি বিভাগে ছদ্মবেশে পরিদর্শন করবেন, যাতে দুর্নীতির ওপর লাগাম টানা যায়। যেখানেই যাবেন সততা এবং ন্যায়কে অগ্রাধিকার দেবেন।